একদম শুরুতে তোমাদেরকে একটা দারুণ অ্যানিমেশন দেখাই, খেয়াল করে দেখো। আমাদের এখানে একটা হেলানো তল দেখতে পাচ্ছ তোমরা, যেটা ভূমির সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণে হেলে রয়েছে। এবং এই হেলানো তলের উপর আমরা 4টা ভিন্ন ভিন্ন বস্তুকে রেখেছি, এবং প্রত্যেকটা বস্তুকে যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন সেগুলো গড়িয়ে গিয়ে একদম ভূমিতে এসে পড়েছে। তাহলে একদম প্রথমে যে নীল কালারের বস্তুটা আছে, দ্যাট মিনস আমি এখানে বস্তুগুলোর নাম লিখি। ধরো এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে ডি। তার মানে এ নামক যে বস্তুটা আছে সেটা হচ্ছে একটা নিরেট সিলিন্ডার, বি নামক বস্তুটা হচ্ছে একটা ফাফা সিলিন্ডার, সি নামক বস্তুটা হচ্ছে একটা নিরেট গোলক এবং ডি নামক বস্তুটা হচ্ছে একটা ফাফা গোলক। তো যখন আমরা এরকমভাবে কোনো একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিব হেলানো তলের মাধ্যমে, তখন তাদের মধ্যে কিন্তু একটা ত্বরণ কাজ করবে। কেননা তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে অভিকর্ষ ত্বরণ জি সবসময় নিচের দিকে কাজ করে। তাহলে অভিকর্ষ ত্বরণের অবশ্যই একটা উপাংশ আমাদের এই বস্তুদের গতির দিক বরাবর কাজ করবে, যার জন্য আমাদের এখানে প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা রৈখিক বেগ কাজ করবে। বাট এই রৈখিক বেগের মানটা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে না, দ্যাট মিনস সমবেগ থাকবে না, এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। অর্থাৎ আমি ধরে নিলাম আমাদের একদম শুরুতে ইনিশিয়ালি রৈখিক বেগটা ছিল ভি অফ আই, বাট যখন তারা ভূমিতে নেমে এসেছে তখন তাদের রৈখিক বেগটা হয়ে গেছে ভি অফ এফ। এবং এই রৈখিক বেগের মান প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা আলাদা হবে, যেহেতু বস্তুগুলো আলাদা আলাদা বেগ নিয়ে নিচে নেমে আসছে। এবং একই সাথে বস্তুগুলো যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ ঘূর্ণন গতি তৈরি করে নিচে ঘুরে আসছে, তাই আমি বলতে পারি প্রত্যেকটা বস্তুর জন্য আমাদের এখানে কৌণিক বেগ কাজ করবে বা ওমেগা কাজ করবে। বাট এই কৌণিক বেগের মানটা কিন্তু প্রত্যেকটা বস্তুর জন্য সেম হবে না, এক একটা বস্তুর জন্য এক এক রকম হবে। তাহলে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রত্যেকটা বস্তুর মধ্যে একই সাথে রৈখিক বেগও কাজ করছে, আবার কৌণিক বেগও কাজ করছে। তাই এই ধরনের বস্তুর গতিকে আমরা ট্রান্সলা রোটেটরি মোশন বলি বা চলন ঘূর্ণন গতি বলি। বাট এখানে আমরা যে চলন ঘূর্ণন গতিটা দেখতে পাচ্ছি, তার মানে বস্তুটা কি ঘূর্ণায়মান আছে, এবং এই ঘূর্ণায়মান বস্তুটা একটা নির্দিষ্ট হেলানো তলে আছে বলে এর মধ্যে অনেক ধরনের রাশি কাজ করবে। তো সেটা নিয়ে আমরা এখন জানবো। এই জন্য আমাদের আজকের টপিকটা নাম হচ্ছে হেলানো তলে ঘূর্ণায়মান বস্তুর গতি। তাহলে এই টপিকের জন্য আমরা এখানে একটা ছোট্ট ছবি তোমাদেরকে দেখাচ্ছি, খেয়াল করে দেখো। আমরা এখানে একটা হেলানো তল নিয়েছি, যেটা ভূমির সাপেক্ষে থিটা পরিমাণ কোণ করে রয়েছে, এবং এই হেলানো তলের টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে এস পরিমাণ, আর ভূমি থেকে এই হেলানো তলের যে উচ্চতা সেটা হচ্ছে এইচ পরিমাণ। এবং একই সাথে আমরা এখানে একদম বি বিন্দুতে বা হেলানো তলের সর্বোচ্চ উচ্চতাতে একটা ফুটবলকে রেখেছি। এবং ফুটবলটাকে যখন আমরা এখান থেকে ছেড়ে দিব, তখন ফুটবলের মধ্যে দুইটা জিনিস কাজ করবে। একটা হচ্ছে ঘূর্ণন গতি কাজ করবে, যেটাকে আমরা ওমেগা হিসেবে লিখতে পারি। আরেকটা হচ্ছে তার মধ্যে একটা রৈখিক গতি কাজ করবে, যেটাকে আমরা ভি হিসেবে লিখতে পারি। আর এখানে রৈখিক গতিটা অবশ্যই পরিবর্তনশীল থাকবে। দ্যাট মিনস একদম ইনিশিয়াল বা শুরুতে বি বিন্দুতে আমি ধরে নিলাম আমাদের রৈখিক গতিটা হচ্ছে ভি অফ আই, এবং যখন আমাদের এই ফুটবলটা একদম নিচে নেমে আসবে, তুমি ধরে নাও এটা হচ্ছে আমাদের এ বিন্দু। এই বিন্দুতে থাকা অবস্থায় আমাদের এখানে রৈখিক গতিটা পরিবর্তন হবে এবং তার মানটা হবে ভি অফ এফ। এবং সেই সাথে দেখো, যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট উচ্চতাতে থাকে, তখন কিন্তু তার মধ্যে সর্বোচ্চ বিভব শক্তি থাকে। তার মানে বি বিন্দুতে আমাদের হাইস্ট পটেনশিয়াল এনার্জি থাকবে বা বিভব শক্তি থাকবে, এবং এই বিভব শক্তিটাকে আমরা ই অফ পি হিসেবে লিখতে পারি। আর যখন বস্তুটা বি বিন্দু থেকে গড়িয়ে এই বিন্দুতে চলে আসবে, তখন তার মধ্যে কিন্তু আর বিভব শক্তি থাকবে না, বিভব শক্তিটা ক্ষয় হয়ে শূন্য হয়ে যাবে। যেহেতু এই বিন্দুটা হচ্ছে একদম ভূমির কাছে, দ্যাট মিনস ভূমিতে, তাই বলতে পারি ভূমিতে এই বিন্দু থাকার জন্য তার মধ্যে বিভব শক্তিটা শূন্য হয়ে যাবে। আবার দেখো, এই বিন্দুতে কিন্তু তার গতিশক্তিটা অবশ্যই থাকবে। দ্যাট মিনস যেহেতু বস্তুটা গড়িয়ে আসছে, তার মধ্যে একই সাথে যেহেতু চলন গতি এবং ঘূর্ণন গতি কাজ করছে, সেজন্য এই বিন্দুতে তার একটা গতিশক্তি থাকবে, যেটাকে আমরা ইকে দিয়ে ডিনোট করতে পারি। তো এখন ধরে নাও আমাদের বি বিন্দুতে আমাদের এই ফুটবলটা একদম স্থির ছিল। স্থির ছিল মানে হচ্ছে কি ভি অফ আই এর যে মানটা সেটা আসলে শূন্য ছিল। তাই যদি হয়ে থাকে তাহলে আমি বলতে পারি বি বিন্দুতে আমাদের এখানে কোনো গতিশক্তি কাজ করবে না এই ফুটবলের জন্য, বাট বিভব শক্তি কাজ করবে, যার মান হচ্ছে ইপি। তাহলে ইপির মানটা কত হয়? তুমি ধরে নাও ফুটবলের ভর হচ্ছে এম, তাহলে আমাদের ইপির মানটা হবে এম ইন্টু জি ইন্টু এইচ। এইচ মানে হচ্ছে ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা। এখন আমরা আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি এই বিন্দুতে যখন আমাদের এই ফুটবলটা নেমে আসবে, তখন তার মধ্যে সম্পূর্ণ বিভব শক্তিটা পরিবর্তন হয়ে যাবে গতিশক্তিতে, যেটা শক্তি সংরক্ষণশীল নীতি অনুসারে হবে। তার মানে আমরা এখানে একটা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি পাবো, এবং এই কাইনেটিক এনার্জি বা গতিশক্তি সেটা আসলে দুইটা গতিশক্তির সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে ফুটবলটা যেহেতু নিচে নেমে আসছে সরলরেখা বরাবর, দ্যাট মিনস বি এ পথ বরাবর, তার মানে ওর মধ্যে একটা রৈখিক গতিশক্তি কাজ করবে, এবং এই রৈখিক গতিশক্তিটাকে ই অফ টি দিয়ে আমরা লিখতে পারি। একই সাথে যেহেতু ফুটবলটা ঘুরছে ওমেগা পরিমাণ সমকৌণিক বেগ নিয়ে, তাই আমাদের এই ফুটবলের মধ্যে একটা কৌণিক গতিশক্তি কাজ করবে, যেটাকে আমরা ই অফ আর লিখতে পারি। তো এখন দেখো আমরা এটার মান বের করি। আমরা জানি রৈখিক গতিশক্তির মান হচ্ছে সিম্পলি হাফ ইন্টু
এম ইন্টু ভি স্কোয়ার। এখন তুমি ধরে নাও এই বিন্দুতে আসার সময় তার বেগটা ছিল ভি এফ এবং এই ভি এফের মানটা হচ্ছে ভি, তার মানে সেজন্য আমরা এখানে ভি স্কোয়ার লিখলাম সহজ করার জন্য। প্লাস আমাদের এখানে ঘূর্ণন গতিশক্তির যে মানটা সেটা হচ্ছে কি, ফুটবলটা যখন ঘুরছে তার মানে সে অবশ্যই একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরবে, তাই অক্ষকে কেন্দ্র করে ঘুরলে তার গতিশক্তিটা হবে আই ইন্টু ওমেগা স্কোয়ার, যেখানে আই হচ্ছে ওই অক্ষকে কেন্দ্র করে ঘোরা ফুটবলটার জড়তা ভ্রামকের মান। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে পাচ্ছি হাফ ইন্টু এম ভি স্কোয়ার এবং আমরা এখানে পাচ্ছি হাফ ইন্টু আই। আই মানে হচ্ছে জড়তা ভ্রামক এবং জড়তা ভ্রামক বের করার একটা সুন্দর সিস্টেম হচ্ছে বস্তুর ভর গুণন চক্রগতির ব্যাসার্ধ যেটা তার বর্গ করে দেওয়া, এবং আমরা এখানে ওমেগা দেখতে পাচ্ছি। ওমেগাটাকেও আমরা কিন্তু চাইলে বের করতে পারি। ওমেগা বের করার সিস্টেম হচ্ছে কি, তুমি ধরে নাও আমাদের এখানে ভি হচ্ছে রৈখিক বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ এবং আমাদের এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা, যেখানে আর হচ্ছে আমাদের এই ফুটবলটার ব্যাসার্ধ। দ্যাট মিনস আমি যদি একটু ছোট্ট করে দেখাই, আমাদের এই ফুটবলের যে অর্ধেক অংশটুকু আছে এটা হচ্ছে আর। তাহলে ফুটবলের ব্যাসার্ধটা যদি আর হয় তাহলে ওই ফুটবলের রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। তো এই সম্পর্ক দিয়ে তো আসলে লাভ হবে না, আমরা এখানে ওমেগাটা বের করব। তাহলে দেখো ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা ছিল, সুতরাং আমরা এখানে ওমেগা জায়গায় লিখতে পারি ভি ডিভাইড বাই আর। দ্যাট মিনস রৈখিক বেগকে আমি যদি ওই বস্তুটার ব্যাসার্ধ দিয়ে ভাগ করি তাহলে সেটা হয়ে যাবে আমাদের কৌণিক বেগ। তাহলে ওমেগার জায়গায় আমরা এখানে লিখতে পারি ভি ডিভাইড বাই আর এর উপর বর্গ। যেহেতু আমাদের এখানে ফুটবলে একই সাথে ঘূর্ণন গতি চলন গতি কাজ করে, সেজন্য আমরা এই সূত্রটাকে এভাবে লিখতে পারি। তারপরে যে লাইনটা হবে সেটা হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, যা আছে তাই থাকুক এখানে। তারপর এখানে আমি দেখতে পাচ্ছি হাফ ইন্টু এম, বিকে যদি বর্গ করি ভি স্কোয়ার হবে, আর এখানে আলাদাভাবে কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার থাকবে। দ্যাট মিনস আমি উভয় পক্ষ মধ্যে এখানে আরটাকে বর্গ ভেঙে দিয়েছি। তো তাই যদি হয়ে থাকে সিস্টেম, তাহলে আমি দেখতে পাচ্ছি এই লাইনের মধ্যে হাফ ইন্টু এম ভি স্কোয়ার এটা কমন যায়। যদি এটা কমন যায় তাহলে আমাদের পরবর্তী যে অংশটা থাকবে সেটা হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এই যে আমরা এতটুকু অংশ পাচ্ছি, এটা আসলে বি বিন্দুতে থেকে এই বিন্দুতে যখন ফুটবলটা নেমে আসবে তখন তার মধ্যে যেই গতিশক্তিটা পাবো, মানে সর্বমোট গতিশক্তি, সেই গতিশক্তির মান হচ্ছে এটা। তাহলে আমরা এখানে এটা জিনিসটা মুছে দিই, ভি এফের মানটা আমরা ভি ধরেছিলাম। তাহলে দেখো আমরা হেলানো তলে ঘূর্ণায়মান বস্তুটাকে যখন নিচে নামিয়ে ফেললাম এই বিন্দুতে, তখন তার গতিশক্তিটা পেয়ে গেলাম এটা। এবং এই গতিশক্তিটা আসলে কোথা থেকে এসেছে, সেটা বি বিন্দুতে থাকা বিভব শক্তি থেকে কনভার্ট হয়ে এসেছে। কেননা তুমি জানো বি বিন্দুতে টোটাল ছিল হচ্ছে আমাদের বিভব শক্তি, আর এই বিন্দুতে আমাদের টোটাল ছিল শুধুমাত্র গতিশক্তি। তাহলে এই বিন্দুর গতিশক্তি আর বি বিন্দুর বিভব শক্তি, এই দুইটা কিন্তু শক্তির সংরক্ষণশীল নীতি অনুসারে সমান হবে। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি বি বিন্দুতে থাকা অবস্থায় যে ইপি ছিল বা টোটাল বিভব শক্তি ছিল তার মান যা, এই বিন্দুতে থাকা অবস্থায় এই ফুটবলটার টোটাল যে গতিশক্তি ছিল ইকে, তার মান কি একই রকম। তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা এখন জিনিসগুলো বসিয়ে ফেলি। আমরা বিভব শক্তির সূত্র জানি এমজিএস, যেটা আমরা উপরে লিখেছি বি বিন্দুর জন্য। আর এই বিন্দুতে আমরা মোট গতিশক্তি পেয়েছিলাম হাফ ইন্টু এম ভি স্কোয়ার, এবং এই টোটালটার সাথে আমরা গুণ হিসেবে পেয়েছিলাম ওয়ান প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। তাই যদি হয় কাহিনী, তাহলে দেখো আমাদের এখানে উভয় পক্ষ থেকে এম কাটা যাচ্ছে এবং এম কাটা যাচ্ছে। তো এম কাটা যাওয়ার পর আমরা এখান থেকে একটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে আমরা ভি এর মানটা বের করতে পারি। ভি মানে হচ্ছে কি, এই বিন্দুতে নেমে আসার সময় টোটাল যেই রৈখিক বেগটা ছিল সেই রৈখিক বেগের মান। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে ভি স্কোয়ারটাকে আলাদা এক পাশে রাখি, তাহলে অপর পাশে কি চলে যাবে, অপর পাশে চলে যাবে হচ্ছে টু ইন্টু জি ইন্টু এইচ, এটা উপরে থাকবে, আর নিচে চলে আসবে আমাদের টোটাল ব্র্যাকেট দেওয়া অংশটা। দ্যাট মিনস আমাদের এখানে আসবে হচ্ছে ওয়ান প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে তো তুমি এখন আলটিমেটলি যদি ভি এর মানটা বের করতে চাও তাহলে উভয় পক্ষ তোমাকে বর্গমূল করতে হবে। তুমি এখানে পাবে রুট ওভার টু জি এইচ, আচ্ছা তুমি একটু সাজিয়ে লেখো, রুট ওভার টু জি এইচ ডিভাইড বাই ওয়ান প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এই যে আমরা ফাইনালি একটা ইকুয়েশন পেলাম, এটা হচ্ছে হেলানো তলে ঘূর্ণমান কোনো একটা বস্তু যখন ভূমিতে নেমে আসবে তখন তার যে শেষ বেগটা হবে সেই শেষ বেগের মান। তো আমার মনে হয় আমি এখানে একটা মিস্টেক করেছি, এটা আসলে কে হবে, দ্যাট মিনস চক্রগতির ব্যাসার্ধ এইচ হবে না কখনোই, তার মানে আমাদের এই জায়গাটা তো কে চলে আসবে। তো এটাই হচ্ছে আমাদের এখন সূত্র। তো এখন এই সূত্রের মধ্যে নিচের অংশটা কিন্তু অবশ্যই রুট ওভারের ভিতরে বসবে। আমি একটু ছোট্ট করে সুন্দর করে লিখে দিই, টু ইন্টু জি ইন্টু এইচ, এটা আমাদের উপরে বসবে, আর নিচে বসবে হচ্ছে ওয়ান প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে সম্পূর্ণ অংশ যদি রুট ওভারের ভিতরে বসে, এটাই হচ্ছে আমাদের হেলানো তলে ঘূর্ণায়মান কোনো একটা বস্তু যখন ভূমিতে নেমে আসবে তখন তার শেষ বেগের মান। তারপরে খেয়াল করে দেখো, বি বিন্দু থেকে যখন এই বিন্দুতে চলে আসলে আমাদের বস্তুটা অবশ্যই বেগের মানটা বাড়বে।
কেননা একদম শুরুতে কিন্তু বেগের মানটা শূন্য ছিল। দ্যাট মিনস বি বিন্দুতে আমাদের এখানে বেগ যে ভিআই এর মানটা ছিল সম্পূর্ণভাবে শূন্য। তাহলে এই যে বেগের মানটা বাড়ছে, বেগের মানটা বাড়ার মেইন রিজনটা হচ্ছে কি এখানে একটা ত্বরণ কাজ করবে, এবং এই ত্বরণটা যে কাজ করবে সে ত্বরণের মানটা আমরা এখন বের করব। তাহলে চলো আমরা একটু নতুন স্লাইডে গিয়ে ত্বরণের মানটা বের করি। তো আমি এখানে দেখতে পাচ্ছি বি বিন্দুতে আমাদের এখানে ধরে নাও আদি বেগ হচ্ছে ইউ, আর এখানে এই বিন্দু যেটা ছিল এখানে আমাদের শেষ বেগটা হচ্ছে ধরে নাও ভি, যেটা আমরা অলরেডি ধরেছি। তাই যদি হয় তাহলে আমাদের বস্তুটা যেহেতু নিচে যাচ্ছে সেজন্য আমরা এখানে একটা সরল পথ কল্পনা করতে পারি। দ্যাট মিনস বি থেকে এ পর্যন্ত হচ্ছে একটা সরল পথ। সরল পথ বরাবর আমরা যদি এই পরিমাণ ত্বরণ ধরি, যে ত্বরণ নিয়ে বি থেকে এ বিন্দুর দিকে যাচ্ছে বস্তুটা, তাহলে আমাদের এখানে সূত্রটা কাজ করবে এভাবে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস, যেখানে এস হচ্ছে আমাদের বি থেকে এর দূরত্বটা। এখন খেয়াল করো আমাদের এখানে ইউ এর মানটা কিন্তু সম্পূর্ণভাবে শূন্য ছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ ইন্টু এস, এবং এখানে আমরা এস এর একটা মান কিন্তু চাইলেই বের করতে পারি। তো দেখো তো আমরা এখানে আসলে চাচ্ছিটা কি, আমরা এখানে চাচ্ছি মূলত ত্বরণের মানটা বের করতে। আর এখানে ত্বরণের মানটা যদি বের করতে চাই তাহলে এস এর মানটা অবশ্যই দরকার হবে, যেহেতু এস হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সরণ বা দূরত্ব। তা আমি যদি এই ত্রিভুজের দিকে তাকাই তাহলে আমাদের এই ত্রিভুজ থেকে আমি দেখতে পাচ্ছি এইচ হচ্ছে আমাদের একটা উপাংশ এস এর, দ্যাট মিনস এস পরিমাণ দূরত্বের একটা উপাংশ হচ্ছে কি এইচ। অথবা আমি একটু সহজ করে বলি, আমি যদি এই সমকোণী ত্রিভুজের দিকে তাকাই তাহলে এখান থেকে আমরা সহজেই লিখতে পারি সাইন থিতা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো আমাদের এখানে ত্রিভুজের মধ্যে লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে কি এস। তাহলে এখান থেকে আমি চাইলেই এস এর মানটা বা অতিভুজের মানটা বের করতে পারি, যার মান হচ্ছে এইচ ডিভাইডেড বাই সাইন থিতা। তাহলে এই যে আমরা এস এর মানটা পেলাম, এই মানটা আমরা এখন এখানে বসিয়ে দেব। তাই যদি হয় তাহলে আমরা পরের লাইনে পাবো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ ইন্টু এস। এস বলতে আমরা বুঝবো এইচ ডিভাইডেড বাই সাইন থিতা, এবং ভি এর যে মানটা সেটা কিন্তু আমরা অলরেডি জানি, তাই না? আমরা আগের স্লাইডে বের করেছিলাম ভি এর মানটা। ভিকে আমি যদি একটু তোমাদেরকে দেখাই, ভি এর মান ছিল √2gs ডিভাইড বাই 1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। তো তুমি যখন ভি স্কোয়ার করবে তখন √টা উঠে যাবে, উপরে থাকবে হচ্ছে 2 ইন্টু জি ইন্টু এইচ, নিচে থাকবে 1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, এই অংশটা। তাহলে এটা যদি আমাদের এই পাশে থাকে তাহলে অপর পাশে থাকবে হচ্ছে সরাসরি 2 ইন্টু এ ইন্টু এইচ ডিভাইড বাই সাইন থিতা। তাহলে এখান থেকে আমাদের টার্গেট শুধুমাত্র এর মানটা বের করা বা ত্বরণের মানটা বের করা। তো আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেক কিছু কাটা যাবে, যেমন এখান থেকে 2 কাটা যাবে, আর এখান থেকে আমাদের এইচ আর এখান থেকে আমাদের এইচ এটাও কাটা যাবে। তো সব কিছু যদি কাটা যায় তাহলে আমাদের এখানে থাকছে কি, আমাদের এখানে থাকছে সাইন থিটাটাকে আমরা উপরে উঠিয়ে নিই। তার মানে আমি যদি শুধুমাত্র এর মানটা বের করতে চাই তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে জি এর সাথে সরাসরি সাইন থিটাটা গুণ হয়ে যাবে, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে 1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, এই অংশটা। তো আলটিমেটলি আমরা এখানে যে ত্বরণটা পেলাম সেটা হচ্ছে এমন একটা ত্বরণ যার জন্য বি বিন্দু থেকে এই বিন্দুতে আমাদের এই ফুটবলটা গড়িয়ে চলে এসেছে। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে কি পরিমাণ আমাদের সময় লেগেছে বি বিন্দু থেকে এই বিন্দুতে আসতে এই ফুটবলটার, তার মানে আমরা এখন সময় বের করব। তো এটা ছিল আমাদের অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তো ত্বরণটা যেহেতু বের করেছি তার মানে এই জায়গাটাতে আমরা একটা স্টার সাইন দিয়ে রাখতে পারি, যাতে পরবর্তীতে ম্যাথের জন্য তোমরা এটা কাজে লাগাতে পারো। তো এখন আমি যদি সময় বের করতে চাই তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। যেহেতু আমাদের এই ফুটবলটা নিচের দিকে নামছে এই জন্য আমরা এখানে প্লাস এটি দিতে পারি বা ত্বরণের মানটা পজিটিভ ধরতে পারি। তাহলে দেখো আমাদের এখানে ইউ এর যে মানটা সেটা কিন্তু শূন্য, তার মানে শুধুমাত্র আমাদের এখানে এ ইন্টু টি এই জিনিসটা থাকছে। তার মানে আমরা এখানে একসাথে অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারি। কী কী ইমপ্লিমেন্ট করতে পারি? আমরা সরাসরি এখান থেকে টি এর মানটা বের করতে পারি। টি এর মানটা হচ্ছে আমাদের ভি, দ্যাট মিনস শেষ বেগ, ডিভাইড বাই এ, দ্যাট মিনস ত্বরণ। এখন দেখো তো আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই ভি এর মান এবং এ এর মান, তাহলে কি হবে? আমরা ভি এর মান কিন্তু অলরেডি জানি। ভি এর মান ছিল কি √2gh ডিভাইড বাই 1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। তো এই মানটা ছিল আমাদের এখানে ভি এর মান বা শেষ বেগের মান, আমি একটু ছোট্ট করে লিখলাম। আর নিচে ছিল আমাদের এ এর মান। এর মানটা কি ছিল? জি ইন্টু সাইন থিতা, যেটা আমরা এইমাত্র বের করেছি, ডিভাইড বাই 1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। তো এটা ছিল আমাদের এখানে এর মান বা ত্বরণের মান। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, আমাদের এখানে একটা অংশের উপর বর্গমূল বা √ সাইন আছে, আর একটা অংশের উপর কিন্তু কোনো বর্গমূল বা √ সাইন নেই। তার মানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই টোটাল জিনিসটাকে একটু ভেঙে ফেলি। দেখো 2 ইন্টু জি ইন্টু এইচ ডিভাইড বাই আমাদের নিচে আছে হচ্ছে 1 প্লাস
কে স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই অংশটা আমরা এইভাবে রেখে দিলাম নিচে, এবং ওর সাথে আমি যদি গুণ করি তাহলে দেখো এই টোটাল অংশটা কিন্তু রুট ওভারের ভিতরে রয়েছে। তাহলে রুট ওভারের ভিতরে যেহেতু রয়েছে আমরা এটাকে পাওয়ার হিসেবে হাফ দিতে পারি। আর এখানে আমি যদি গুণ করি তাহলে নিচের অংশটা উল্টে যাবে, তাহলে জি সাইন থিটা এটা হচ্ছে নিচে চলে আসবে, আর উপরে থাকবে হচ্ছে 1 প্লাস কে স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই অংশটা আমাদের উপরে চলে আসবে। তো এই যদি হয় কাহিনী, তাহলে তুমি একটা জিনিস করতে পারো, এখানে কাটাকাটি করতে পারো। যেহেতু তোমার নিচের দিকে আছে রুট ওভার 1 প্লাস কে স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, আর উপরে আছে শুধুমাত্র একা 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তার মানে এরা কাটাকাটি গেলে তুমি একটা রুট ওভার 1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার পাবে। তার মানে এটা একটা কনফার্ম জিনিস যে তুমি উপরে 1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার এই জিনিসটাকে রুট ওভার হিসেবে পাবে। তাহলে নিচের জিনিসটা কেটে যাবে। তারপর তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে উপরে আছে রুট ওভার 2gh আর নিচে আছে আমাদের শুধুমাত্র জি সাইন থিটা। তাহলে আমি বলতে পারি নিচে আমরা শুধুমাত্র সাইন থিটাটাকে রাখতে পারি, আর এখানে এক্সট্রা যে জিটা আছে সেটা উপরে থাকা রুট ওভার জি এর সাথে কাটাকাটি গিয়ে উপরে রুট ওভার না নিচে রুট ওভার জি হিসেবে সেটা থাকবে। দ্যাট মিনস যেহেতু নিচে আমাদের শুধুমাত্র জি, তার মানে নিচে এই জিনিসটা রুট ওভার জি হিসেবে থাকবে। তাহলে একটা কাজ করি, আমরা এখানে জিটাকে নিচে বসাই আর উপর হচ্ছে 2h-টাকে বসাই, এবং এই টোটালটাকে আমরা রুট ওভারের ভিতরে দিয়ে দিই, তাহলে সবচেয়ে ভালো হবে। তাহলে এই যদি হয় আমাদের অবস্থা, তো এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি সময়ের মান, যে সময় ধরে আমাদের এই ফুটবলটা বি বিন্দু থেকে এই বিন্দুতে ফেরত আসবে। তো এখন এটা আমরা টি এর মানটা পেলাম। আমার মনে হয় টি এর মানটা আমরা একটু সুন্দরভাবে লিখি, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে দেখো আমরা টি এর মানটা ইচ্ছে করলে এভাবে লিখতে পারি। আমরা শুরুতেই কিন্তু 1 ডিভাইড বাই সাইন থিটা এটাকে আলাদাভাবে লিখতে পারি, আর বাকি অংশগুলো যেহেতু রুট ওভারের ভেতরে আছে তাই বাকি অংশগুলোকেই আমরা রুট ওভারের ভিতরে লিখে ফেলি। 2h ডিভাইড বাই জি এটা রুট ওভারের ভিতরে আছে, একই সাথে 1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার এটাও রুট ওভারের ভিতরে আছে। তাহলে এই হচ্ছে আমাদের বি বিন্দু থেকে এই বিন্দুতে গড়িয়ে এসে কোনো একটা ফুটবল যখন আসবে তার প্রয়োজনীয় সময়। এবার আরেকটা বিষয় খেয়াল করো, আমরা এখানে আসলে তিনটা জিনিসের সূত্র বের করেছি। একটা হচ্ছে আমরা বেগের মান ভি বের করেছি, একটা হচ্ছে ত্বরণ এ বের করেছি, আর একটা হচ্ছে সময় টি বের করেছি। এবং এই প্রত্যেকটা জিনিসই কিন্তু সমানুপাতিক সম্পর্কের মাধ্যমে কাজ করে। কিভাবে একটু চলো দেখি। আমরা যদি আগের স্লাইডে ফিরে যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে একটা রৈখিক বেগ বের করেছিলাম এই বিন্দুতে, এবং এই রৈখিক বেগটার দিকে যদি তুমি তাকাও তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ সেটাও কনস্ট্যান্ট বা ধ্রুবক, এবং এইচ হচ্ছে আমাদের হেলানতলের উচ্চতা এটাও কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এরা যদি কনস্ট্যান্ট বা ধ্রুবক হয় তাহলে আমরা ভিটাকে অনেকটা এভাবে লিখতে পারি, ভি সমানুপাতিক 1 ডিভাইড বাই 1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার এটার রুট ওভার মানে হচ্ছে পাওয়ার হিসেবে আমরা হাফ দিতে পারি। তাহলে আমরা কোনো একটা হেলানতলে ঘূর্ণনশীল বস্তু যখন নেমে আসবে তার বেগটাকে এই সম্পর্ক দ্বারা প্রকাশ করতে পারি, যেখানে কে হচ্ছে ওই বস্তুটার চক্রগতির ব্যাসার্ধ আর হচ্ছে আমাদের ওই বস্তুটার ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে আমাদের ওই বস্তুটার বেগের সাথে চক্রগতির ব্যাসার্ধ এবং নর্মাল ব্যাসার্ধের মধ্যকার সম্পর্ক, এবং এই সম্পর্কটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক হবে। যদি আমি এখানে সমানুপাতিক দেখিয়েছি তারপরও এই জিনিসটা কিন্তু ব্যস্তানুপাতিক। সেমভাবে তোমরা কিন্তু এখান থেকে এই সম্পর্কগুলো বের করতে পারো। তো এখন আমি তোমাদেরকে যদি ত্বরণ এর দিকে তাকাইতে বলি তাহলে তুমি দেখতে পাচ্ছ আমাদের উপরে থাকে জি, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, এবং সাইন থিটার মধ্যে যে থিটা এটাও কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, কেননা থিটার মানটা কিন্তু আমরা এখানে চেঞ্জ করব না। তাহলে সরাসরি আমরা এখানে লিখতে পারি এ সমানুপাতিক 1 ডিভাইডেড বাই 1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আরও একটা সম্পর্ক যেটা এই করানো বা গড়িয়ে পড়া বস্তুটার ত্বরণের সাথে চক্রগতির ব্যাসার্ধ এবং ওই বস্তুটার সাধারণ ব্যাসার্ধের মধ্যকার সম্পর্ককে নির্দেশ করে। ফাইনালি দেখো আমরা এখানে একটা সময় পেয়েছিলাম টিটাকে আমরা কার সমানুপাতিক বলতে পারি। তুমি দেখতে পাচ্ছ টি এর মধ্যে এখানে সাইন থিটার মধ্যে থিটা যেটা এটাও কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, 2h ডিভাইডেড বাই জি এটাও কি পুরোপুরি ধ্রুবক। তার মানে টি সরাসরি সমানুপাতিক থাকবে কার 1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার এটার রুট ওভারের। দ্যাট মিনস 1/2 দিলে পাওয়ার হিসেবে এটা রুট ওভার হিসেবে কাজ করবে। তাহলে এই তিনটা সম্পর্ক তোমরা একটু দেখে রাখতে পারো যেগুলো সমানুপাতিক হারে সম্পর্ক হিসেবে কাজ করে। তারপরে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার যে অনুপাতটা আছে সেই অনুপাতের তাৎপর্য বা সিগনিফিকেন্স। এর সিগনিফিকেন্সটা হচ্ছে এরকম, তুমি যদি অনেকগুলো একই রকম আকার এবং একই রকম আকৃতির বস্তু নাও এবং তাদেরকে যদি কোনো একটা হেলানতলের উপরে গড়িয়ে দাও তাহলে প্রত্যেকটা বস্তুর জন্য কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ারের মানটা একই রকম থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। যেমন তুমি যদি অনেকগুলো একই রকম আকার এবং আকৃতিযুক্ত গোলক নাও এবং প্রত্যেকটা গোলককে যদি
হেলানো তলের উপর গড়িয়ে ফেলো তাহলে প্রত্যেকটা গোলকের জন্যই কিন্তু আমাদের এই অনুপাতের মানটা একই থাকবে। তারপরে এটার আরেকটা সিগনিফিকেন্স বা তাৎপর্য আছে। বিষয়টা হচ্ছে এরকম, তোমরা কিন্তু অলরেডি কোনো একটা গড়িয়ে পড়া বস্তুর শেষ বেগ ভি বের করেছো, ত্বরণ এ বের করেছো এবং সময় টি বের করেছো। তো সেক্ষেত্রে আমি কিন্তু একটা সম্পর্ক তোমাদেরকে দেখিয়েছিলাম, ভি হচ্ছে একটা জিনিসের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? সেটা হচ্ছে 1/1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, এই অনুপাত, এবং এই অনুপাতের যে বর্গমূল আছে সে বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? এটা আমরা অলরেডি দেখেছি। আর আমরা ত্বরণ সম্পর্কেও দেখেছি, ত্বরণটা আসলে কিসের সমানুপাতিক? সেটা হচ্ছে 1/1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, এটা সমানুপাতিক, বা বলা যায় সরাসরি 1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার ব্যস্তানুপাতিক। এবং আমরা সময় টি পেয়েছিলাম, টিটা আসলে কার সমানুপাতিক ছিল? 1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, এটার বর্গমূলের সমানুপাতিক ছিল। তাহলে আমরা যদি এই জিনিসটার মান কমাই বা বাড়াই তাহলে আমাদের ভি এ টি এদের মানও কমে বাড়বে। কীরকম আমি একটু দেখাই। তুমি যদি কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার এই অনুপাতটাকে বাড়াতে চাও, দ্যাট মিনস বাড়িয়ে ফেললে, বাড়ালে কি হবে? আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার এটার মানটা বাড়বে। তার মানে ওভারঅল নিচে যে হরটা আছে এই হরের মানটা বেড়ে যাবে। আর হরের মান যদি বেড়ে যায় তাহলে ওভারঅল এই জিনিসটার মান কি? কমে যাবে। কেননা হর বাড়লে আমাদের সম্পূর্ণ ভগ্নাংশের মানটা কমে যায়। তাই আমি বলতে পারি আমাদের এখানে বস্তুর যে বেগটা আছে শেষ বেগ সেটা কমে যাবে যদি আমরা এই অনুপাতের মানটা বাড়িয়ে ফেলি। তারপর তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানেও সেম, হরের মধ্যে কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার রয়েছে। তার মানে তুমি যদি ওর মানটা বাড়াও সম্পূর্ণ হরের মানটা বেড়ে যাবে। তার মানে ওই সময়টাতে আমাদের ত্বরণের মানটা কমে যাবে। এবং ফাইনালি আমি সময়ের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ারকে যদি আমি বাড়াই তাহলে এই সময়ের জন্য টোটাল জিনিসটা বেড়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের এখানে সময়ের মানটা বাড়বে। তাই আমরা বলতে পারি কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার অনুপাতটা যদি আমরা বাড়াই তাহলে অবশ্যই আমাদের বস্তুটা ধীরে ধীরে নিচে পড়বে এবং বস্তুটার মধ্যে ত্বরণ থাকবে কম এবং বেগও থাকবে কম। তারপর আমি যদি উল্টো কেস দেখাই তাহলে কি হবে? ধরো কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার মানটা আমি এখন কমিয়ে দিলাম। কমিয়ে দিলে আমাদের এখানে ওভারঅল হরের মানটা কমে যাবে। আর হর যদি কমে যায় আমাদের বেগের মানটা কি? অবশ্যই বেড়ে যাবে। তার মানে শেষ বেগটা এখানে বাড়বে। একইভাবে আমাদের এখানে ত্বরণের ক্ষেত্রেও হরের মানটা কমে যাবে, তাই ওভারঅল জিনিসটা মানটা বাড়বে বা ত্বরণটা বাড়বে। বাট এখানে সময়ের ক্ষেত্রে দেখো যেহেতু আমাদের √1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ারের সমানুপাতিক সময়, তাই টোটাল জিনিসটা মানটা কমে যাবে। তাই আমাদের সময়ের মানটাও কমে যাবে। এর মানে হচ্ছে যখন তুমি কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ারটাকে কমিয়ে ফেলবে তখন বস্তুটা খুব দ্রুত বেগ নিয়ে এবং খুব বেশি পরিমাণ ত্বরণ নিয়ে উপর থেকে নিচে পড়বে, দ্যাট মিনস গড়িয়ে পড়বে, এবং খুব কম পরিমাণ সময় সেটা ভূমিতে এসে পৌঁছাবে হেলানো তল বেয়ে চলার সময়। তারপর এখানে আরেকটা মজার তাৎপর্য আছে বা সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে আমরা দুইটা ভিন্ন বস্তু নিতে পারি। একটা হচ্ছে নিরেট যেটাকে আমরা সলিড বলতে পারি, আরেকটা হচ্ছে আমাদের ফাফা যেটাকে আমরা হলো বলতে পারি। তো একই রকম শেপের যদি আমরা দুইটা বস্তু নিই ওই দুইটা বস্তুর জন্য কিন্তু আমাদের কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ারের যেই অনুপাতটা আছে সেটার মানটা ভিন্ন হবে। কীরকম হবে? তুমি ধরো একটা সলিড বা নিরেট গোলক নিলে আর একটা হচ্ছে হলো বা ফাফা গোলক নিলে, তাহলে তোমার সলিড বা নিরেট গোলকের জন্য কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার যেটা আছে তার একটা নির্দিষ্ট মান পাবো, এবং ফাফা ওই গোলকটার জন্য কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার এটারও একটা নির্দিষ্ট মান পাবো। মজার বিষয় হচ্ছে আমাদের নিরেট কোনো একটা বস্তুর জন্য কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ারের যেই মানটা সেটা আসলে কম হয় আর ফাফা বস্তুর জন্য মানটা বেশি হয়। আর তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যখন আমাদের এখানে কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার মানটা কম হবে তখন আলটিমেটলি আমাদের বেগের মানটা বেড়ে যাবে, ত্বরণের মানটা বেড়ে যাবে, বাট সময়ের মানটা কিন্তু কমে যাবে। তাই আমরা যখন কোনো একটা হেলানো তলের উপর একটা সলিড বা নিরেট গোলককে বা সলিড বা নিরেট কোনো একটা সিলিন্ডারকে রাখবো বা কোনো একটা বস্তুকে রাখবো তখন সেটা খুব দ্রুত পরিমাণ বেগ নিয়ে এবং দ্রুত ত্বরণ নিয়ে কম পরিমাণ সময় হেলানো তল বেয়ে নিচে চলে আসবে। আর যখন আমরা একটা ফাফা গোলককে রাখবো বা ফাফা কোনো একটা সিলিন্ডারকে রাখবো তখন সেটা খুব ধীরে ধীরে বেশি পরিমাণ সময় নিয়ে আমাদের ওই হেলানো তলের নিচে চলে আসবে এবং সেক্ষেত্রে তার বেগও কম থাকবে, ত্বরণও কম থাকবে। এবং সেম জিনিসটা কিন্তু আমি একদম শুরুতে তোমাদেরকে অ্যানিমেশনে দেখিয়েছিলাম। আমাদের অ্যানিমেশনে কিন্তু চারটা বস্তু ছিল, একটা ছিল হচ্ছে নিরেট সিলিন্ডার, একটা ছিল ফাফা সিলিন্ডার, আর বাকি দুটো বস্তু ছিল নিরেট এবং ফাফা গোলক। তো তুমি যদি একটু একদম প্রথম আমাদের অ্যানিমেশনটার দিকে একটু খেয়াল করে দেখো তাহলে দেখতে পাচ্ছ যেই সমস্ত বস্তুগুলো দ্যাট মিনস এ নামক যে বস্তুটা আছে এবং সি নামক যে বস্তুটা আছে এরা হচ্ছে সম্পূর্ণভাবে নিরেট। তার মানে এ বস্তুটা হচ্ছে নিরেট সিলিন্ডার, সি বস্তুটা হচ্ছে আমাদের নিরেট গোলক, এবং তারা খুব দ্রুত নিচে নেমে আসছে। কেন? কারণ তাদের জন্য কে স্কোয়ার
ডিভাইড বাই আর স্কোয়ারের যে মানটা এটা আসলে কম। এবং বাকি যে দুটো বস্তু দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ফাফা সিলিন্ডার, দ্যাট মিনস বি নামক বস্তুটা, এবং আরেকটা হচ্ছে ফাফা গোলক যেটা হচ্ছে ডি নামক বস্তুটা। এদের কিন্তু কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ারের যে অনুপাতটা, এই অনুপাতটা হচ্ছে বেশি, তার জন্য তারা আস্তে আস্তে গড়িয়ে নিচে পড়ছে। তার মানে আমরা অ্যানিমেশনের মাধ্যমে অবশ্যই দেখার চেষ্টা করলাম যে কেন আমাদের এই ঘটনাটা ঘটে। তারপর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা তিনটা বস্তুকে নিয়ে কাজ করি। একটা হচ্ছে আমাদের রিং, একটা হচ্ছে আমাদের ডিস্ক বা চাকতি, এবং আরেকটা হচ্ছে আমাদের এখানে স্পিয়ার বা গোলক। এখন এই তিনটা বস্তুর জন্যই কিন্তু আমরা কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার মানটা পেতে পারি। তো তোমার যদি এই তিনটা জিনিসের রেডিয়াস বা ব্যাসার্ধ একই রকম হয়, দ্যাট মিনস তুমি এখানে যে ডিস্ক ইউজ করেছো, রিং ইউজ করেছো এবং গোলক ইউজ করেছো, প্রত্যেকটার ব্যাসার্ধ যদি একই রকম হয় বা একই হয়, তাহলে আমি বলতে পারি তিনোটার মোটামুটি আকার একই রকম হবে। তাহলে তিনোটা সেম পরিমাণ আকার নিয়ে যদি ভিন্ন ভিন্ন বস্তু এভাবে কাজ করে, তাদের মধ্যে আমরা যে রিংটা দেখতে পাচ্ছি, এই রিংয়ের জন্য কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ারের যে অনুপাতটা সেটা সবচেয়ে বেশি হবে বা ম্যাক্সিমাম হবে। তাহলে এই বিষয়গুলো একটু তোমাদেরকে জানিয়ে রাখি। আমাদের এখানে ম্যাক্সিমাম আমরা মান পাবো। আর স্পিয়ার বা গোলক যেটা, তার জন্য আমরা কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ারের যে মানটা পাবো সেটা হবে একদম মিনিমাম। আর ডিস্কের জন্য যে মানটা পাবো সে মানটা হবে আমাদের এখানে মিডল বা মাঝামাঝি। তো এটা জানানোর মেইন কারণটা কি? কারণটা হচ্ছে তুমি যদি কোনো একটা হেলানো তলের উপর একই ব্যাসার্ধযুক্ত রিং, ডিস্ক এবং গোলককে একসাথে রাখো, তারপর তাদেরকে যদি ছেড়ে দাও, তাহলে দেখবে যে জিনিসটার কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ারের মানটা কম, সে খুব বেশি পরিমাণ গতি নিয়ে এবং ত্বরণ নিয়ে আগাচ্ছে। তার মানে আমাদের এখানে গোলকটা সবচেয়ে বেশি পরিমাণ ত্বরণ এবং গতি নিয়ে সামনে আগাবে, বাট রিং যেটা, সেটা হচ্ছে সবচেয়ে কম পরিমাণ বেগ বা ত্বরণ নিয়ে সামনে আগাবে। তার মানে আমাদের রিংয়ের জন্য সবচেয়ে বেশি সময় লাগবে একদম ভূমিতে এসে পৌঁছাতে। তার মানে আমাদের এখানে রিংয়ের জন্য টি এর মানটা লাগবে ম্যাক্সিমাম বা সময়ের মানটা লাগবে হচ্ছে ম্যাক্সিমাম, বাট আমাদের গোলকের জন্য সময়ের মানটা লাগবে মিনিমাম, যেটা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে সময়ের সাথে এই জিনিসটা সম্পর্কিত। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। এই জিনিসটা মাঝে মধ্যে তোমাদের এসে থাকে, যে কোনো একটা হেলানো তলের উপর আমি যদি একই পরিমাণ ব্যাসার্ধযুক্ত রিং, চাকতি, গোলককে রাখি, তাহলে কোনটা সবার আগে ভূমিতে এসে পৌঁছাবে। তারপর আরেকটা সিগনিফিকেন্স বা তাৎপর্য হচ্ছে, আমরা এখানে কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ারের যে ভ্যালুটা পাচ্ছি, এটা কখনোই ম্যাসের উপর ডিপেন্ড করে না বা বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না। তার মানে আমি এখানে যদি ছোট্ট করে লিখি কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, এই জিনিসটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে না কখনোই। তার মধ্যে একটা হচ্ছে ম্যাস বা বস্তুর ভর, আর একটা হচ্ছে ওই বস্তুর ব্যাসার্ধ বা রেডিয়াস। তার মানে এই দুইটা জিনিসের উপর কখনোই কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার মানটা ডিপেন্ড করে না। তাহলে আমি এখানে লিখতে পারি নট ডিপেন্ডেন্ট। তার মানে তুমি কোন একটা বস্তুর ব্যাসার্ধ যদি পরিবর্তন করো বা ভর যদি পরিবর্তন করো, তারপরেও ওই বস্তুর জন্য কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ারের যে অনুপাতটা আছে সেটা কখনোই পরিবর্তন হবে না। তো এবার তোমাদেরকে আরেকটা ছোট্ট বিষয় দেখাই, সেটা আমরা এই ইকুয়েশনগুলো থেকে একটু দেখি। খেয়াল করে দেখা, একদম প্রথম স্লাইডে আমরা কিন্তু একটা ইকুয়েশন দেখতে পেয়েছিলাম, যেটা ছিল আমাদের ভি নিয়ে, দ্যাট মিনস বেগ নিয়ে, তাই না? তো এই ইকুয়েশনের মধ্যে তুমি যদি একটু লক্ষ্য করে দেখো, তাহলে দেখতে পাবে আমরা এখানে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন বা আনত কোণ যেটা আছে থিতা, তার সাথে কিন্তু ভি এর কোনো সম্পর্ক পাচ্ছি না। তার মানে আমরা ভি এর এই যে এখানে যেই ইকুয়েশনটা পেলাম বা সূত্রটা পেলাম, এর মধ্যে কিন্তু কোনো থিতার উপস্থিতি নেই। তার মানে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত তৈরি করতে পারি। সিদ্ধান্তটা হচ্ছে আমাদের এখানে শেষ বেগ ভি যেটা, দ্যাট মিনস আমি একটু উপরে লিখি ভি, এটা কখনোই অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন বা আনত কোণের উপর নির্ভর করে না। তার মানে থিতা এর উপর এটা নট ডিপেন্ডেন্ট। তো আমি এই জিনিসটা একটু লিখে ফেলি, নট ডিপেন্ডেন্ট অন থিতা। তার মানে আমরা যে কোনো একটা অ্যাঙ্গেলে এই আনত তলটাকে রাখি না কেন, তার উপরে কিন্তু আমাদের এই বস্তুটার শেষ বেগটা কখনোই নির্ভর করবে না। কিন্তু আমি যদি এই বেগটাকে নিয়ে কাজ না করে ত্বরণকে নিয়ে কাজ করি, তাহলে দেখো আমরা পরের স্লাইডে দেখতে পাচ্ছি আমাদের এখানে ত্বরণের ইকুয়েশনে কিন্তু থিতা জিনিসটা আছে। তার মানে আমরা এই জায়গাটা থেকে ছোট্ট করে বলতে পারি, যদি আমরা জি, তারপর হচ্ছে কে স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার সবগুলোকে যদি ধ্রুবক ধরি, তাহলে আমি বলতে পারি এ সমানুপাতিক থিতা। তার মানে আমরা যদি থিতা বা আনত কোণটাকে পরিবর্তন করি, তাহলে অবশ্যই আমাদের ত্বরণের উপর এর প্রভাব পড়বে। তো আমি যদি আনত কোণটাকে বাড়াই, ত্বরণ বাড়বে, আনত কোণটাকে কমালে ত্বরণের মান কমবে।
ফাইনালি তুমি যদি টাইমের দিকে তাকাও তাহলে দেখো সময়ের যে সূত্র তার মধ্যে কিন্তু থিতার উপস্থিতিটা আছে এবং এই থিতাটা কিন্তু আমাদের ব্যস্তানুপাত অনুসারে আছে। তার মানে আমরা এই সময়ের এই সূত্র থেকেও কিন্তু বলতে পারি টি সমানুপাতিক থিতা ইনভার্স 1 অথবা 1/θ। তাহলে আমাদের কোনো একটা বস্তু যখন এরকম হেলানো তল বরাবর পড়তে থাকবে তখন সে বস্তুটার শেষ বেগ ভি কখনোই আনত কোণের উপর নির্ভর করবে না, বাট তার ত্বরণটা এবং তার একদম ভূমিতে পৌঁছানোর যে সময় সেটা অবশ্যই আনত কোণের উপর নির্ভর করবে। তাহলে টি সমানুপাতিক থিতা ইনভার্স 1 এর মানে হচ্ছে কি টি সমানুপাতিক 1/θ, তাই না? তার মানে আমি যদি থিতার মানটা বাড়াই তাহলে আমরা খুব কম পরিমাণ সময় ভূমিতে পৌঁছে যাব, আর যদি আমরা থিতার মানটা কমাই বা আনত কোণের মানটা যদি কমাই তাহলে অনেক বেশি পরিমাণ সময় ধরে ভূমিতে পৌঁছাবো। তারপরে তোমাদেরকে কয়েকটা চার্ট দেখাই, সেটা হচ্ছে কোনো একটা বস্তু যখন ঘূর্ণায়মান থাকবে অথবা পিছলে পড়ে যাবে অথবা সরাসরি ভূমিতে পড়ে যাবে তখন কি ঘটবে। তো খেয়াল করে দেখো আমরা এখানে 3টে কেস তোমাদেরকে নিয়ে এসেছি। একদম প্রথম কেসটা কিন্তু আমরা এতক্ষণ দেখেছিলাম, যেটাকে আমরা রোলিং বলেছিলাম। তার মানে কোনো একটা হেলানো তলের উপর যখন বস্তুটাকে আমরা নিব তখন সেটা একই সাথে ঘুরতে থাকবে এবং চলন গতির মাধ্যমে ভূমিতে এসে পৌঁছাবে। তাহলে এটা ছিল আমাদের এখানে বি বিন্দু আর এটা ছিল আমাদের এখানে এ বিন্দু। তাহলে বি থেকে এ বিন্দুতে যখন এভাবে রোলিং বা চলন ঘূর্ণন গতির মাধ্যমে পৌঁছাবে তখন তার মধ্যে একটা অবশ্যই ভেলোসিটি বা বেগ কাজ করবে, যার মানটা আমরা অলরেডি তোমাদেরকে বের করে দেখিয়েছি, এবং একই সাথে তার মধ্যে একটা ত্বরণ কাজ করবে যার মান আমি তোমাদেরকে বের করে দেখিয়েছি। ফাইনালি তার মধ্যে একটা সময় কাজ করবে, যে সময় ধরে সে বি বিন্দু থেকে এই বিন্দুতে চলে এসেছে। তো সময়ের যে সমীকরণ সেটাও কিন্তু আমরা অলরেডি তোমাদেরকে বের করে দেখিয়েছি। ফাইনালি আমাদের এই কেসটার জন্য কিন্তু কে স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ারের একটা নির্দিষ্ট মান থাকে, যে মানটা কখনোই শূন্য হতে পারে না। তাহলে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পার্ট। এটা তোমাদের মনে রাখতে হবে যে যখন কোনো একটা বস্তু রোলিং গতিতে বি থেকে এই বিন্দুতে আসে বা হেলানো তল বরাবর নিচে পড়ে যায় তখন তার কে স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ারের অনুপাতের অবশ্যই একটা মান থাকে। তারপরে যে কেসটা আছে সেটা হচ্ছে স্লাইডিং। এর মানে হচ্ছে আমি কোনো একটা হেলানো তলের উপরে বি বিন্দু থেকে এই বিন্দুতে একটা বস্তুকে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা এমনভাবে বস্তুটাকে আনবো যাতে তার মধ্যে কোনো ঘূর্ণন গতি থাকবে না। তার মানে এই বস্তুটার জন্য আমাদের এখানে ওমেগার মানটা হবে সম্পূর্ণভাবে শূন্য। শুধুমাত্র রৈখিক বেগের মাধ্যমে আমাদের বস্তুটা চলে আসবে বি বিন্দু থেকে এই বিন্দুতে, আর যখন এই বিন্দুতে পৌঁছাবে তখন তার একটা নির্দিষ্ট শেষ বেগ থাকবে, সেটা হচ্ছে ভি, এবং ভি এর মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি √2gh হবে। তার মানে যেহেতু আমাদের এখানে ওমেগার মানটা শূন্য, তার মানে এখানে কোনো কৌণিক বেগ কাজ করবে না, শুধুমাত্র রৈখিক বেগের মাধ্যমে বি থেকে এই বিন্দুতে বস্তুটা চলে আসবে। একই সাথে এক্ষেত্রে আমরা যে ত্বরণটা পাবো সে ত্বরণটা হবে হচ্ছে এই বিন্দুতে না, আসলে বি থেকে এতে যাওয়ার সময় যে ত্বরণটা তৈরি হবে সেটা হচ্ছে জি সাইন থিটা, এবং যে পরিমাণ সময় ধরে বি বিন্দু থেকে এই বিন্দুতে বস্তুটা পৌঁছাবে সেটা হচ্ছে 1/sin θ × √2h/g। তাহলে এই ধরনের গতি হচ্ছে সম্পূর্ণভাবে একটা চলন গতি, যেখানে আমি দেখতে পাচ্ছি কে স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ারের অনুপাতের মানটা শূন্য হচ্ছে। এবং ফাইনাল যে কেসটা সেটা হচ্ছে ফলিং, দ্যাট মিনস পড়ন্ত বস্তুর কেস। দ্যাট মিনস এটা যদি আমাদের বি বিন্দু হয় আর এটা যদি আমাদের এ বিন্দু হয়, তুমি যদি থিতার মানটা এখন 90 ডিগ্রি করে ফেলো তাহলে দেখতে পাচ্ছ সরাসরি আমাদের এখানে এই বিন্দুটা কিন্তু এখানে ইউজ করতে পারবো। তার মানে বি থেকে এই পর্যন্ত যে দূরত্বটা এটা একটা লম্ব বরাবর দূরত্ব হবে। তো তখন আমরা বস্তুটাকে বলা যায় টোটালি এইচ পরিমাণ উচ্চতা পার করে নিচে নিয়ে আসতে পারবো। দ্যাট মিনস থিতা যদি 90 ডিগ্রি হয় তুমি এখানে এই বিন্দুটাকে ধরতে পারো। তো সেক্ষেত্রে আমরা পড়ন্ত বস্তু যে কেসটা পেয়েছি সেই কেস অনুসারে আমাদের এখানে ভি এর মানটা হবে এটা। তারপর ত্বরণ এ হবে সম্পূর্ণভাবে অভিকর্ষ ত্বরণ জি, যেহেতু আমাদের এখানে হেলানো তলটা আমরা পাচ্ছি না, সরাসরি বস্তুটা নিচে পড়ছে, তাই জি পরিমাণ ত্বরণ নিয়ে বস্তুটা নিচে পড়বে। এবং ফাইনালি যে পরিমাণ সময় লাগবে সেটা হচ্ছে কি √2h/g। এবং আমরা যখন গতিবিদ্যাতে পড়ন্ত বস্তু পড়েছিলাম, পড়ন্ত বস্তু সূত্র পড়েছিলাম, তখন কিন্তু প্রত্যেকটা সূত্র আমরা এখানে দেখেছি। দ্যাট মিনস কীভাবে ভি এর মানটা বের হয়, কীভাবে টি এর মানটা বের হয়, সব কিছু আমরা কিন্তু সেখানে পড়েছিলাম। জাস্ট এখানে এক্সট্রা একটা জিনিস হচ্ছে কি পড়ন্ত বস্তুর জন্য কে স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ারের যে মানটা এটার মানটা শূন্য থাকবে। তাহলে আমরা একসাথে এখানে 3টা কেস দেখলাম, যার প্রথম কেসটা হচ্ছে ঘূর্ণায়মান বস্তুর জন্য, দ্বিতীয় কেসটা হচ্ছে পিছলে পড়া বস্তুর জন্য, তৃতীয় কেসটা হচ্ছে পড়ন্ত বস্তুর জন্য বা পড়ে যাওয়া বস্তুর জন্য। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে এখানে প্রথম কেসটা দেখতে পাচ্ছি ঘূর্ণায়মান বস্তু বা রোলিং, এই বস্তুটা ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা বস্তুর জন্য আমাদের বেগের মান কী হবে, ত্বরণের মান কী হবে এবং সময়ের মান কী হবে সেটা একটু দেখে ফেলি। তাহলে দেখো বিভিন্ন আকৃতির বস্তুর জন্য আমরা যদি রোলিং মোশন বা বলা যায়
চলন ঘূর্ণন মোশন দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা অনেকগুলো মান পাবো। দ্যাট মিন্স তুমি এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে রিং অথবা একটা ফাফা সিলিন্ডার বা হলো সিলিন্ডারকে নিয়েছি। তো যখন আমরা রিং বা ফাফা সিলিন্ডারকে নিব, সেটাকে যদি কোনো একটা হেলানো তলের উপরে আমরা নেই, তাহলে ওই বস্তুটাকে ছেড়ে দিলে তার জন্য কে² ডিভাইড বাই আর স্কোয়ারের যেই মানটা আছে সেটা হচ্ছে 1 হবে। একই সাথে আমরা ভেলোসিটি বা ভি পাচ্ছি, যেটা আমি আগে তোমাদের জন্য বের করে রেখেছি, তার মানটা হবে আমাদের এখানে √gh, এবং অ্যাক্সিলারেশন বা ত্বরণ তার মানটা হবে এটা, এবং ফাইনালি সময়টা হবে আমাদের এখানে এটা। তার মানে আমরা এখানে ভিন্ন ভিন্ন বস্তুকে নিয়ে একটা নির্দিষ্ট হেলানো তলের উপরে রেখে তারপর ছেড়ে দিলে তাদের জন্য এই মানগুলো কাজ করবে। তারপরে দেখতে পাচ্ছি আমার এখানে চাকতি বা ডিস্ক দেখতে পাচ্ছি, অথবা একটা সলিড সিলিন্ডার বা নিডেড সিলিন্ডার দেখতে পাচ্ছি, তাহলে তাদের জন্য আমাদের এই মানগুলো এভাবে কাজ করবে। তারপর একটা সলিড স্পিয়ার দেখতে পাচ্ছি বা নিডেড গোলক দেখতে পাচ্ছি, তাদের জন্য মান এভাবে কাজ করবে। এবং ফাইনালি একটা হলো স্পিয়ার বা ফাফা গোলক দেখতে পাচ্ছি, তাদের জন্য আমাদের এই মানগুলো এভাবে কাজ করবে। তাহলে মেইন কথা হচ্ছে আমরা এখানে যেই ছকটা বা চার্টটা দেখতে পাচ্ছি, টোটাল চার্টটা হচ্ছে রোলিং মোশন বা চলন ঘূর্ণন গতির মোশনের জন্য, যেটা আমরা অলরেডি তোমাদেরকে ডিসকাস করে দেখিয়েছি। তো এই জিনিসগুলো তোমাদের তখনই কাজে লাগবে যখন তোমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে যাবে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।